ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না, বললেন রুমিন ফারহানা। জানাবো, শেখ হাসিনার রাজনীতিতে ফেরা খুবই কঠিন। এদিকে ন্যায় বিচার পাবেন চিন্ময়, প্রত্যাশা ভারতের। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণে হালকা বৃষ্টির আভাস, শীত কিছুটা বাড়তে পারে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না, বললেন রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না। আমরা চাই না কোনো দুষ্কৃতকারী আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমাদের নেতা বিএনপির তারেক রহমান বলেছেন, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না। আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। তিনি বলেন, আমরা মাত্র দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, অনেক রক্ত, অনেক লাশ, অনেক গুম হয়ে যাওয়া ভাই, অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। বিএনপির নেতা বলেন, এমন কোনো দিন নাই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি, এমন কোনো দিন নাই আমরা এলাকায় ঘুমাতে পারছি বা থাকছি, কিন্তু সব জুলুমের শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছি যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে। মানুষের সমর্থন ও ভালোবাসা থাকে তাহলে নেতা হওয়া যায়, তাহলে রাজনীতি করা যায়। শেখ হাসিনার রাজনীতিতে ফেরা খুবই কঠিন রাজনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে দলটি তাদের মাঠে রাজনীতিতে সহসা সক্রিয় হতে পারবে কিনা সেটি বড় প্রশ্ন। বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নিয়ে। সার্বিক পরিস্থিতি বলছে বাংলাদেশের রাজনীতিতে তার ফেরা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দলটির সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সেদিন দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে সেখানেই তিনি কঠোর নিরাপত্তা বলে অবস্থান করছেন। শেখ হাসিনা পালানোর পাশাপাশি তার দলের নেতাকর্মীরাও 5ই আগস্ট আত্মগোপনে যান। শীর্ষ পর্যায়ের নেতাদের কেউ কেউ সেদিন, আবার কেউ কেউ আগে পরে বিদেশে চলে যান। প্রায় 4 মাস হতে চলল আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতারা আত্মগোপনে। এ অবস্থায় আওয়ামী লীগ কতদিনের রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বা আদৌ পারবে কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। তাছাড়া দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। তার ফেরার সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে আওয়ামী লীগের ভবিষ্যতের উপর, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও ভারতে বসে শেখ হাসিনা তার দলের কতিপয় নেতাকর্মীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছেন বলে জানা গেছে। এমন কয়েকটি কথিত ফোনালাপ ভাইরাল হয়েছে যেখানে শেখ হাসিনাকে বেশ আক্রমণাত্মক বক্তব্য দিতে শোনা যায়। অবশ্যই এসব ফোনালাপের সত্যতা নিয়েও নানা প্রশ্ন বিতর্ক আছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে অন্তত 300 মামলা হয়েছে, বেশিরভাগই হত্যা মামলা। এর মধ্যে গণহত্যার বেশ কিছু অভিযোগও পড়েছে হাসিনার নিজের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দেশের মানুষের মধ্যে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীদের উপর তীব্র ক্ষোভ রয়েছে। বিভিন্ন দিক থেকে ইতোমধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। সার্বিক বিবেচনায় আওয়ামী লীগ ও নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারের শেখ হাসিনার জন্য প্রায় সম্ভব। যদি সম্ভব হয় সেটা সময়ের উপর নির্ভর করবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। পাশাপাশি শেখ হাসিনার বয়সও আলোচনা রয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার বছরে তার বয়স 77 বছর। দিন যত গড়াবে তার নিজের শারীরিক সুস্থতা ধরে রাখার চ্যালেঞ্জও হয়ে দাঁড়াবে হাসিনার জন্য। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, এই কাজটা শুধু কঠিন নয়, খুবই কঠিন। এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে সে দেশে ক্ষোভ বিক্ষোভ চলছে, তাদের দলীয় সংগঠন ছত্রভঙ্গ। শেখ হাসিনার বয়স আজকের চেয়ে 10টা বছর কম হলে তবু হয়তো মনে করা যেত তিনি দেশে ফিরে দলের হাল ধরবেন, কিন্তু এই মুহূর্তে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। রাজনীতি বিশ্লেষকদের মতে রাজনীতিতে পুনর্বাসন বা হারানো ভাবমূর্তি উদ্ধার করা, ঘুরে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় শক্তি দেশের জনগণ। শেখ হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠা পেতে হলে, দেশে ফিরে আসতে হলে সবার আগে প্রয়োজন জনগণের আস্থা অর্জন, জনগণের সমর্থন, আর এটা করতে বড় ভূমিকা রাখতে হবে নিজ দল আওয়ামী লীগের। অন্যদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বা তার দলের কোনো নেতাকর্মী জুলাই হত্যাকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেনি, বরং ষড়যন্ত্র তত্ত্ব ধরে উল্টো অনলাইন অফলাইন আন্দোলনকারীদের দেখে নেওয়ার হুমকি ছাত্র জনতার ক্ষোভকে আরো উস্কে দিচ্ছে। সেই হিসেবে জনগণের আস্থা অর্জন করা তাদের জন্য কতটুকু সহজ হবে তা বলা সময় সাপেক্ষ। কারণ এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সহ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার পক্ষ থেকে শেখ হাসিনা বিচারের দাবি তোলা হয়েছে।
হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ড অভিযুক্তদের বিচার ছাড়া তাদের রাজনীতি পুনর্বাসন চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। গত 20 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ছাত্র আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় থাকা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে থাকা সমর্থকদের সরকার বিরোধী আন্দোলন করার জন্য উস্কানি দিচ্ছে। আমি তাদের বলতে চাই, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি করার জন্য আর ফিরতে পারবে না, শুধুমাত্র ফাঁসির কাস্টে দাঁড়ানোর জন্যই ফিরবে। গত 5ই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিষয়ে বলেন, ছাত্র জনতার মহাবিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাত করেছি। হাসিনা সহ অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসর প্রেতাত্মারা এখনো সর্বত্র বসে আছে। তারা প্রশাসনকে অস্থিতিশীল করে নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মনে রাখতে হবে, এসব পতিত স্বৈরাচারের দোসরের সময় সুযোগ বুঝে ফের জাতির ঘাড়ে চেপে বসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ বলেন, এখানে দেখা দরকার জনগণের সঙ্গে সম্পর্ক কতটা দৃঢ়। আওয়ামী লীগ ভবিষ্যতে যদি জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে পারে, তাহলে পুরো বিষয়টি সেটির উপর নির্ভর করবে। তিনি আরো বলেন, বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে স্বৈরশাসকের পতন হয়েছে এমনটাই দেখা গেছে। কেউ কি ভেবেছিল যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প আবার আসতে পারবে? তাই শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটা এখনই বলা কঠিন। তিনি যদি রাজনীতি থাকেন, সেটি নির্ভর করবে বাংলাদেশের জনগণের উপর, তার দলের উপর। দল কতটুকু জনগণের কাছে টানতে পারবে সেটি বড় প্রশ্ন। আগেও পৃথিবীর বিভিন্ন দেশে তীব্র গণ আন্দোলনের মুখে বহু স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছেন। বাংলাদেশের আগে গণ অভ্যুত্থান সংঘটিত হয় শ্রীলঙ্কায়। দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে গণ অভ্যুত্থানের কারণে পালিয়ে গিয়েছিলেন। তিনি স্বৈরশাসক ছিলেন, মোটা দাগে বলা যাবে না, কিন্তু তার পরিবারতন্ত্রের রাজনীতি গোটা লঙ্কায় ভারী হয়ে উঠেছিল। 2 বছর আগে ক্ষমতাচ্যুত হওয়া রাজাপাকসে পরিবার ফের শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরে আসছে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাকসে। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছেলে। মাহিন্দা একসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন। বিশ্ব আলোড়ন সৃষ্টি করা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি। স্বৈরাচার গাদ্দাফি বিদ্রোহের হাতে নিহত হয়েছিলেন। তার ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে। মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের ছেলে গামাল মোবারকও রাজনীতিতে ফিরতে পারেন। মিশরীয়রা তাকে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হিসেবে দেখতে চায়। 1998 সালে ক্ষমতাচ্যুত হয়েছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো। তার ক্ষমতাচ্যুতির পরে দেশটি অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে পড়ে। 16 বছর পরে 2014 সালে নির্বাচনে তার মেয়ে সিতি হেদাইতি সুহার্তো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আর এবছরের নির্বাচনে সুহার্তো জামাতা প্রাবো সুবিয়ান্তো প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গত অক্টোবরে দায়িত্ব পালন করেছেন। 2006 সালে একটি টেলিকম কোম্পানি বিক্রয়কে কেন্দ্র করে থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই বছরে থাইল্যান্ডে থাকসিনকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী তাকে ও তার দলকে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয় থাইল্যান্ডে। পরবর্তীতে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা। এসব ঘটনা বিশ্লেষণে দেখা যায়, যেসব দেশে স্বৈরশাসকের জন্ম হয়েছিল তার পতনও হয়েছে। অনেকে ফিরে আসতে না পারলেও তাদের পরিবারের কেউ না কেউ রাজনীতিতে এসেছেন। শেখ হাসিনার ছেলে জয় যুক্তরাষ্ট্রের বাসিন্দা। মেয়ে পুতুল রাজনীতি করেন না। হাসিনার বোন শেখ রেহানা রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত নন। তার মেয়ে টিউলিপ